আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ইদানিং যে একটি সমস্যায় পড়ছি আমরা সাধারণ জনগণ, স্বাধীনতার পর আমার পূর্বপুরুষ যারা বাপ মা ওনারা ঢাকায় চলে আসছিল এবং দেশে আমাদের সম্পত্তি আছে, হয়তো বা কোনো বাড়িঘর নাই। তো এরকম অনেক লক্ষ লক্ষ লোক আছে যারা বিভিন্ন জেলা, বিভিন্ন গ্রাম থেকে ঢাকা শহরে আসছে রুটি রুজির সন্ধানে। আসার পরে অনেকে ঢাকা শহরে বাড়িঘর হয়েছে, অনেকের হয় নাই। অনেকের দেশে সম্পত্তি আছে, বাড়িঘর নাই। আবার এমনও লোক আছে যাদের অনেক সম্পত্তি ছিল, নদী ভেঙে ফেলাইছে বা নদীতে নিয়ে গেছে। এরকম বহু সম্পত্তিওয়ালা লোক ঢাকা শহরে চলে আসছে খালি হাতে। আইসে অনেকে বাড়িঘর করতে পারছে, অনেকে পারে নাই। তো একসময় ন্যাশনাল আইডি ছিল না, অনেকে বিদেশে যাওয়ার চাহিদা ছিল না, বিধায় তারা এই ব্যাপারে তেমন একটা তাদের দরকার হইতো না, তারা প্রয়োজন মনে করতো না। এই দেশে ব্যবসা বাণিজ্য করছে, এই দেশে রয়ে গেছে, বিদেশ কি তারা বুঝেই নাই, বিদেশের ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্টিংও ছিল না তারা। তা আমাদের এই জেনারেশনটা এসে বর্তমানে আপনার এনআইডি সিস্টেম হইলো। আমাদের বয়স আমরা পাইছি, ঠিকানা এক জায়গায় দিছি, হয়ে গেছে। এর ভিতরে আবার অনেকে নামে ভুল করছে, মা বাবার নামে ভুল করছে। এগুলো তো একটা মানে হ্যাসেল হইতেইছে কন্টিনিউ। অনেক সময় নাম ঠিকানা ঠিক দেওয়ার পরে টাইপিংয়ে ভুল করছে, এই জন্য যে কি একটা ভেজাল, আমাদের এই ভেজালটা মানে কল্পনার বাইরে। এগুলো নিয়ে অনেক দৌড়াদৌড়ি হয়েছে, অনেক কষ্ট অনেকে করছে। তার ভিতরে আরেকটা কথা হচ্ছে যে ইদানিং ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন করতে গেলে অনেকেরা বলা হইতেছে যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেন। আরে ভাই, পার্মানেন্ট অ্যাড্রেস আমার গ্রামের বাড়িতে, কিন্তু গ্রামের বাড়িতে আমার জায়গা আছে, আমার বাড়ি নাই। তাই বলে কি আমার আইডি হবে না, আমার পাসপোর্ট হবে না? আবার এনআইডি না থাকলে পাসপোর্ট হবে না, এনআইডি না থাকলে জমির দলিল হবে না। এখন এই ব্যাপারে সরকারের সিদ্ধান্তটা কি? এরকম বহুত লোক আছে গ্রামগঞ্জে থেকে ঢাকা শহরে চলে আসছে, 20 বছর 30-40 বছরও পার করেছে, ঢাকাও বাড়ি নেই, গ্রামও বাড়ি নেই। তো কি হয়, তার এটার জন্য থানা ভেরিফিকেশন। তো থানা ভেরিফিকেশন যায় কই, যেমন সাপোজ আমি বরিশাল বলার দিকে থাকি, পুলিশ গেল, যায় দেখলো আমার ভিটা বাড়ি নাই, জায়গা আছে। চিনলো, অনেকে চিনলো না, কমিশনারের কাছে গেল, চিনলো না, আমার বাধ্যদারে চিনে। তো পুলিশ নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলল তো বাড়িঘর নাই, ভেরিফিকেশন দেওয়া যাবে না। তো এই জন্য কি হয়, একটা এনআইডি আমার বের হয় না, বা অনেক সময় একটা লাইসেন্স বের হয় না, একটা পাসপোর্ট বের হয় না। তো এই যে বিভিন্ন ধরনের যে সমস্যা, এই সমস্যার সমাধানটা কি, এটা আমার মনটা জানতে চায়। এরকম আমার মতো লক্ষ লক্ষ লোক ঢাকা শহরে বসবাস করে, যাদের ফ্ল্যাট নাই, নিজস্ব বাড়ি নাই। আজকে একটা এনআইডি করতে গেলে বলে যে আপনার কারেন্ট বিল দেন, গ্যাস বিল দেন। আরে ভাই, আমার তো বাড়ি নাই, আমার নামে মিটার নাই, আমি কারেন্ট বিল গ্যাস বিল দেবো কোত্থেকে? হ্যাঁ, এখন যে সিস্টেম করা হয়েছে, প্রত্যেক বাড়িতে আপনি যারা ফ্ল্যাটে ভাড়া থাকে সবাই নিজেই যা মিটারের টাকা পেমেন্ট করে, কার্ড দিয়ে দেয় বাড়িওয়ালা, ওটা দিয়ে পেমেন্ট করে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যে বিলটা পেমেন্ট করতেছি, আমি গ্যাস বিল দিচ্ছি, বাড়িওয়ালারা তো আর দেয় না। যারা ভাড়া থাকে এটা যার যার নিজের পকেট থেকে দেওয়া হচ্ছে। এবং আমি যে এলাকায় থাকি 30-40 বছর ধরে, একটা সিস্টেম করা হোক যে ওই এলাকায় কমিশনার আছে, ওনার একটা সার্টিফিকেট হলেই আমার জিনিসটা ইজি হয়। এই ব্যবস্থাটা নিলে সবচেয়ে সুবিধা হয় আমাদের জন্য। এরকম আমাদের মতো যারা লক্ষ লক্ষ লোক ঢাকা শহরে থাকে, তা আমি একটা অনুরোধ করব, এই এনআইডি, পাসপোর্ট, লাইসেন্স এসব ব্যাপারে যে ভেরিফিকেশন করা হয়, এটাকে বাদ দিয়ে দেওয়া হোক। এবং আমি যে এলাকায় থাকি, একটা বাড়িওয়ালা জাস্ট একটা রেফারেন্স দিলে হবে যে হ্যাঁ, এই লোকটাকে আমি চিনি, ওনার নামে কোনো খারাপ ক্লেম নাই, ওনার নামে মার্ডার কেস নাই, কিচ্ছু নাই। আমাকে সহজে যেন একটা কাগজ দেওয়ার অনুমতি দেওয়া হয় ওই এলাকার কমিশনার ওনার সার্টিফিকেটের মাধ্যমে। আর 5 তারিখের পরে যে ঘটনা ঘটছে, অনেক এলাকায় কমিশনার নাই, এই কমিশনার নাই, সেই কমিশনার পলাইছে। আরে ভাই, পাবলিক যে কি ভেজালে পড়ছে, কমিশনারে পাওয়া যায় না। এই ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি? এগুলো সরকার কোনো সিদ্ধান্ত নেই। বহুত মানুষ এরকম কষ্টে আছে যে একটা কমিশনার সার্টিফিকেট নাই, আমার সার্টিফিকেটের কারণে আমার এক জায়গায় একটা এনআইডি বের করতে পারতাছি না, বা আমার বিভিন্ন ধরনের সরকারি কাজ আছে করতে পারতাছি না। এই ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নেয় এবং সরকারের কাছে আগুল আবেদন, তাই বলে তো দেশ থাইমা থাকে না, দেশ দেশের গতিতে চলবে। কাজটাকে সহজ করেন। আর আমার কথা হচ্ছে, পাসপোর্ট বের করতে গেলে আমার কেন এখানে চোখের কালার দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, লাইসেন্স বের করতে গেলে দিতে হবে? আমি তো এনআইডি বের করছি, ওইখানে আমার ফিঙ্গারপ্রিন্ট নিছেন, চোখের কালার নিছেন, সবকিছু নিছেন। এখন বলতে পারেন যে ভাই বয়সের কারণে চেহারা বদল হয়, চেঞ্জ হয়, ঠিক আছে। ওই সঙ্গে আমার একটা পাসপোর্ট সাইজের ছবি নেন, আমি ঘন্টার পরে ঘন্টা 300 জন 200 জনের পিছিয়ে সিরিয়াল দিয়ে আমার ছবি তুলতে হবে, কারণটা কি? আপনি আমার ডাটা পাইতেছেন, অনলাইনে সবকিছু পাবেন, জাস্ট আমি একটা ছবি ফর্মের সাথে পিন করে দিয়ে দিব, টাকা অনলাইনে জমা দিব, আপনি আমার ওইখান থেকে ছবি থেকে স্ক্যান করে ওটা বসায় দিবেন পাসপোর্টে। এই যে যে প্রতিনিয়ত আমাদেরকে হ্যাসেল করা হইতেছে, কাজ সহজ করেন।
আর বড় বড় অফিসারগুলো বিদেশে যায় ইন্টার্নি করে, ওনারা কি শিখে আসে, আইসাই বাংলাদেশ, আবার বাংলাদেশের যে নিয়ম ওইভাবে চলে। আমাদেরকে কিভাবে সহজভাবে একটা কার্ড দেওয়া যায়, কিভাবে সহজে দলিলটা উঠানো যায়, কিভাবে অনলাইন করা যায় আমি জানি। যদিও বিগত সরকার এটার উপরে অনেক নজরদারি করছে, আশা করি এই সরকার যে আছেন আপনারা এটাকে আরো সহজ করবেন। আমি পাসপোর্ট করতে যাব, আমি জাস্ট ডাটা দিব, ভোটার এনআইডি দিব, ওইখান থেকে বাইর করে আমার সব নিয়ে নেবেন। এই জন্য থানার ভেরিফিকেশন দরকার নেই, কারণ ভেরিফিকেশন এখানে একটা ব্যবসা চলে, একটা ভেরিফিকেশন আনতে গেলে 5,000-6,000 টাকা লাগে। এগুলা থেকে আমাদেরকে মুক্ত করেন। আর আমি যখন আমার লাইসেন্স রিনিউ করতে যাবো, এখানে কেন নতুন করে পরীক্ষা দিতে হবে? সারা জীবন দেখলাম লাইসেন্স দেই, 3 মাসের ভিতরে লাইসেন্স দিয়ে দেবেন। এই যে একটা হ্যাসেল, যেখানে সারা পৃথিবীতে মানুষ চাপ কমায়, আমাদের দেশে চাপ বাড়ায়। আমি লাইসেন্স পুরানাটা দিব, টাকা পেমেন্ট করবো ব্যাংক থেকে, আমাকে একটা কপি দিয়ে দিবে, এখানে আবার পরীক্ষা দিতে হবে। আমি একটা প্রশ্ন করি, আপনারা যারা সেনাবাহিনীতে আছেন, ডিফেন্সে আছেন, যে যেখানে আছেন, ছোটবেলা যখন আমরা হাই জাম্প লং জাম্প দিতাম, আমরা যদি 60 বছর বয়সে বলে যে তুমি আরেকটা হাই জাম্প লং জাম্প দাও, এটা কি সম্ভব? আমাকে যদি বলে যে তুমি একটা দৌড় দাও জোরে, এটা 45-50 বছরে সম্ভব, তাহলে কেন আমাকে এখানে ইন্টারভিউ নেওয়া হবে? এসব সিস্টেম বাদ দেন। আমাদের দেশে কিছু লোক আছে মাথাটির গ্যাস্ট্রিক, মাথা মোটা, এগুলা যখন যা মন চায় একটা করে অ্যাপ্লাই করে। আবার এই ডুপ টেস্ট দিছে, আরে ভাই ডুপ টেস্ট দিয়ে আপনি কি করবেন? আমার প্রস্রাব টেস্ট করবেন? আমি 2 বছর আগে যদি মদ খাওয়া বন্ধ করে দিই, আপনি কি ডুপ টেস্টে পাবেন? আমি তো জানি বিশেষ করে যারা এই মানে প্রফেশনাল, নন প্রফেশনাল, নেশা যদি করে কেউ আপনি আটকে রাখতে পারবেন না। তবে হ্যাঁ, আইন করা করতে হবে, নেশা অবস্থা গাড়ি চালালে তার মৃত্যুদণ্ড দিয়ে দেন, আমার আপত্তি নেই। কিন্তু এই যে ডুপ টেস্টের নামে হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে রাখে, এগুলা থেকে আমাদেরকে মুক্ত করেন। এই ডুপ টেস্ট বাদ দেন, এগুলো করার কোনো মানে হয় না। সারা জীবন মানুষ ডুপ টেস্ট করে না, গাড়ি চালাইছে না, যে খারাপ তাকে আপনি কোনোদিন ভালো করতে পারবেন না। তবে হ্যাঁ, ডুপ টেস্ট আরো সহজ করেন। এটা যে কোনো জায়গা থেকে আমরা করার ব্যবস্থা করি, নির্দিষ্ট একটা জায়গায় করে দেন, এতে সব মানুষ এক জায়গায় গিয়া ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আল্লাহর রাস্তায় এগুলা থেকে আমাদেরকে মুক্তি দেন। আমাদের কাগজপত্রগুলো কিভাবে সহজে করা যায় সে ব্যাপারে আমি সরকার বাহাদুরের কাছে আবেদন করব। এরকম অনেক মানুষ আছে বিপদে, তাদের ব্যাপারে সহজ সহজ বুদ্ধিগুলা দিয়ে সরকারকে সহযোগিতা করবেন, মানুষের জন্য কষ্ট কম হয়। আমাদের দেশে যতগুলা কাজ দেখি, মানুষের কিভাবে কষ্ট বাড়ানো যায় আমি এগুলাই দেখি। দলিল করতে যাবে, এনআইডি দিব, আমার ডিটেলস বের হয়ে যাবে। আমি খাজনা দিতে যাবো, আমার ওখানে সব বের হয়ে যাবে। কেউ যদি আমার দলিল জমি কিনতে চায়, অনলাইনে ঢুকবে, আমার ডিটেলস বের হয়ে যাবে। এটা যদিও হয়েছে, আমি জানি না প্রপারলি হয়েছে কিনা। আমি এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করি, জনগণ হিসাবে হোক, এদেশের নাগরিক হিসাবে হোক। আর আমার পাসপোর্ট অতি তাড়াতাড়ি যেন বের হয়। এখানে ভেরিফিকেশনের দরকার নেই, এনআইডি যথেষ্ট। আর এনআইডি বাইর করতে গেলে যদি আমার কোনো জমি জামা নাও থাকে, আমার কারেন্টের বিল নাই, গ্যাসের বিল নাই, ডাজেন্ট ম্যাটার, আমাকে যেন একটা এলাকায় মানুষ চিনে, আমার নামে যেন থানায় কোনো মামলা নাই, এতটুকু যেন অনলাইনের মাধ্যমে চেক করা যায়। এই জন্য আমাকে থানায় যাইতে হবে, বিআরটিতে যাইতে হবে, ওইখানে যাইতে হবে, সেখানে যাইতে হবে। প্লিজ এগুলো করবেন না। মানুষের এখন সময়ের অনেক মূল্য। হ্যাঁ, দিন দিন নিত্য নতুন ধরনের এক একটা ধরনের, মনে করেন আমাদের দেশে সিনকেট হইতাছে, বিভিন্ন ধরনের কুকর্ম এক এক সময় এক একটা রূপ ধারণ করে। তো যতই বিপদ আপদ হোক না কেন, প্রত্যেকটা জিনিসের তো একটা মেসাল আছে। সরকার বাহাদুরকে বলবো এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।